তারপর দরজা আটকে ড্রাইভিং সিটে বসলো। দ্রুত গাড়ি সাইড করে রেখে সামনের ড্রয়ার থেকে পানি আর ফার্স্ট এইড বক্স নিয়ে এসি বাড়িয়ে দিয়ে আবারও পিছে ফিরে এলো। গাড়ির ভেতরে এমনিও ঠান্ডা ছিল, এখন তো আরও তীব্র হয়েছে। নিভ্রান রাত্রিকে টেনে নিল বুকে, মাথায় হাত বোলাতে বোলাতে মুখের সামনে পানির বোতল ধরে শক্ত স্বরে বলল, হা করুন, পানি খান। রাত্রি বাধ্য মেয়ের মতো মুখ খুলল। নিভ্রান অনেকগুলো পানি খাইয়ে নিজ হাতে ঠোঁট মুছিয়ে দিল। লোকটা রেগে আছে খুব, আচার আচরণে বোঝা যাচ্ছে। কিছু করার আগে রাত্রির অনুমতি নিচ্ছে না, মানে সে বেশ ভালোই খেপেছে। ভালো লাগছে? রাত্রি মৃদুভাবে উপর নিচে মাথা নাড়ালো। নিভ্রান তাকে বুক থেকে সরিয়ে সিটে মাথা ঠেকিয়ে দিয়ে ফার্স্ট এড বক্স খুলতে খুলতে নামানো গলায় বলল, ভালো করে পরিষ্কার করতে হবে, লোহার পেরেক দিয়ে কেটেছে, ইনফেকশন হয়ে যেতে পারে। এটুকু বলে থামল সে। রক্তাক্ত বাহুর দিকে একবার তাকিয়ে নিয়ে চোখ সরিয়ে নিল। অতঃপর তুলে স্যাভলন লাগাতে লাগাতে বলল, জামা নামান। রাত্রি চমকে উঠল। কাঁধ থেকে জামা না নামালে ব্যান্ডেজ করা অসম্ভব, তবু নিভ্রানের সামনে এমন নির্লজ্জের মতো কাপড় নামিয়ে দেওয়াটা কেমন যেন। স্বাভাবিকতই আপত্তি করল সে, হাত এগিয়ে বলল, আমি পারবো, আমাকে দিন। নিভ্রান নির্বিকার ভঙ্গিতে তাকালো। কিছুক্ষণ চেয়ে থেকে আচমকাই খস করে রাত্রির পিছের চেনটা খুলে দিয়ে তুলোটা হাতে ধরিয়ে বলল, করুন। রাত্রির বলতে হলো না, নিভ্রান নিজে থেকেই মুখ ঘুরিয়ে দৃষ্টি বাইরের দিয়ে রাখলো। অস্বস্তি কাটিয়ে জামা নামালো রাত্রি। মাথার ভনভন করাটা এসির হাওয়ার দৌলতে এখন একটু শিথিল আছে। ক্ষত পরিষ্কার করা শেষ হতেই হালকা কাশল সে। নিভ্রান তার ইশারা বুঝে কাপড়ের গজ বের করে দিয়ে বলল, একা বাঁধতে পারবেন? পারবো। বলে এক পাশ দাঁত দিয়ে ধরে আর এক পাশ হাতে ধরে পেঁচিয়ে ভেতরে তুলো দিয়ে গজ বেঁধে নিল রাত্রি। জামা উঠিয়ে নিজেই চেনটা লাগিয়ে নিয়ে ওড়না দিয়ে ছেঁড়া বাহু ঢেকে বলল, হয়ে গেছে। নিভ্রান তাকালো। রাত্রির বাম গালে হাত রেখে বৃদ্ধাঙ্গুল দিয়ে চোখের পাতার উপরে স্লাইড করতে করতে বলল, সবসময় এমন কেন করেন রাত? এত দুর্বল শরীরে কেন ঘোরাফেরা করেন? আজ যদি আমি না থাকতাম? রাত্রি উত্তর দিল না, অপরাধীর মতো চুপ করে রইল। নিভ্রান হাত সরিয়ে ফার্স্ট এড বক্স গুছিয়ে নিল। ড্রাইভিং সিটে বসার জন্য বেরোতে নিলেই রাত্রি তার হাতের কবজি চেপে ধরে বলল, শোনেন। মুচকি হাসি ফুটে উঠল ঠোঁটের কোণ ঘেঁষে। সমস্ত রাগ নেমে গেছে নিমেষেই। এই ডাকটা, এই হাত ধরাটা, না এরপর আর রাগ করে রাখার উপায় নেই। না এরপর আর রাগ ধরে রাখার উপায় নেই। দড়ি দিয়ে বেঁধে রাখলেও রাগ পালিয়ে যাবে। ঘাড় ফিরিয়ে তাকালো সে। রাত্রি মিনমিনে গলায় বলল, আমি এক জায়গায় পড়াতে যাচ্ছিলাম, খুব জরুরি। নিভ্রান হতাশ শ্বাস ছাড়ল। এই মেয়েকে বুঝিয়ে লাভ নেই, কোনো লাভ নেই। এই মেয়ে কথা শোনার মেয়ে না, চরম অবাধ্য। উপরন্তু রাত্রির ছোট মুখটার দিকে তাকিয়ে গলার আওয়াজ বাড়াতে পারল না সে। শান্ত স্বরে বলল, অ্যাড্রেস বলুন, পৌঁছে দিচ্ছি। কালো সন্ধ্যার শেষ অধ্যায়ের পরিসমাপ্তি। ঘড়ি অনুযায়ী এর সময়টাকে রাত্রিকাল বলে। প্রকৃতি জুড়ে থমকে থাকা বাতাস, আকাশে ঘনীভূত সাদা লম্বা মেঘ উড়ে বেড়াচ্ছে। মেঘকন্যা বোধহয় ধরিত্রী মাতার গায়ে বৃষ্টি নামানোর অনুমতি চাইছে দু হাত জোর করে। নিভ্রান ড্রাইভ করছিল, গাড়ির ভেতর হলদে লাইটের ছোঁয়া। রাত্রি চুপটি করে বসে আছে। সারাটা দিন নিভ্রান তাকে এখান থেকে ওখানে নিয়ে গেছে, শুধু একা ছাড়বে না কোনো মতেই। এখন বাড়ি ফেরার শেষ যাত্রা চলছে। জানালা খোলা, ঠান্ডা বাতাসে এসির প্রয়োজন একেবারেই নগণ্য। রাত্রি তিরিক্ষি মেজাজে বলল, আপনি শুধু শুধু কাজকর্ম বাদ দিয়ে পুরো দিনটা নষ্ট করলেন। আপনি সাথে থাকলে বছরের 365 দিনও নষ্ট করতে এক পায়ে রাজি। নিভ্রানের উত্তর যেন তৈরি করা ছিল। রাত্রি হেসে ফেলল, অস্পষ্ট স্বরে বলল, পাগল আপনি। নিভ্রানও তাল মেলালো। হয়ে গেছি বোধহয়। রাস্তার জ্যামের সাথে না পেরে গাড়ি ঘোরানো হয়েছে। উল্টো পথে দেরি হলেও গাড়ি চালাতে বেশ আরাম। বাধাহীন স্পিডে ফাঁকা রাস্তায় নিয়মহীন ড্রাইভিং। এই রাস্তাটা একদম নির্জন, জনমানব শূন্য। জোরো বাতাস শুরু হবে হবে ভাব হতেই নিজের পাশের জানালার কাচ উঠিয়ে নিল রাত্রি। সেকেন্ড না পেরোতেই শহর উড়িয়ে ঝোড়ো হাওয়ার আগমন। বৃষ্টির ঝিরিঝিরি ফোঁটাগুলোও যেন উড়ে যাচ্ছে, ধুলোয় সামনেটা আচ্ছাদিত। নিভ্রান জানালা দিয়ে মুখ একটু এগিয়ে নাকে মুখে ঠান্ডা বাতাস মাখছে। মাথায় চুল উড়ে যাচ্ছে পেছনের দিকে। রাত্রি তার বাহুর শার্ট টেনে ধরল, বিরক্তিকর কণ্ঠে বলল, কি করেন? কাজ লাগান, জোরে বৃষ্টি নেমে যাবে। নিভ্রান ছ্যাদ করে উঠল, ভরাট গলায় ধমকের সুরে বলল, আপনার এই বৃষ্টি বিদ্বেষী স্বভাব আমার মোটেও পছন্দ নয় রাত।
আমি বৃষ্টি বিদ্বেষী না। রাত্রির অবাক কণ্ঠের চটপট উত্তর। ঘাড় ফিরিয়ে এক পলক তাকালো নিভ্রান। রাত্রির ফর্সা মুখে সর্বাঙ্গে চোখ বুলিয়ে মুহূর্তে উজ্জ্বল হয়ে ওঠা চোখ জোড়া স্থির করে বলল, তবে চলুন, আজ ভিজবো। নিভ্রানের বলতে দেরি, কিন্তু বৃষ্টি নামতে দেরি হয় না। ঝরঝর শব্দে মেতে ওঠে প্রকৃতি। মাতাল বৃষ্টির ছটফটে আমেজ। দুপাশে বড় গাছওয়ালা রাস্তার ধারের কাঁচা মাটির ঘ্রাণে অদ্ভুত মাদকতা। নিভ্রানকে সত্যি সত্যি সিট বেল্ট খুলতে দেখে ধরফড়িয়ে উঠল রাত্রি। বলল, পাগল হয়েছেন? নিভ্রান ততক্ষণে নিজের সিট বেল্ট খুলে রাত্রিটা খোলার মনোযোগ দিয়েছে। রাত্রির কথার পিঠে তার ভাবলেশীন ভঙ্গি পাগলি আমি। আপনি গিয়ে পাগলামি শুরু করেন। আমি নেই এসবে। রাত্রির কথাটাকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে নিভ্রান বেরিয়ে পড়ল বৃষ্টি মাথায়। রাত্রি শক্ত হয়ে বসল। সে যাবে না মাঝ রাস্তায় বৃষ্টিতে ভেজার কোনো মানে নেই। এ কেমন পাগল জুটল তার ভাগ্যে। গাড়ির এক পাশ থেকে অপর পাশে ঘুরে আসতে আসতে কাক ভেজা হয়ে গেছে নিভ্রান। বৃষ্টির ফোঁটা অনবরত গড়িয়ে পড়ছে চোখ মুখ বেয়ে। গাড়ির দরজা খুলল সে। রাত্রির মোহিত চোখ নিভ্রানের উজ্জ্বল শ্যামলা সিক্ত মুখশ্রীতে। নাকের ডগার বিন্দু পানিটা পড়ল কোলের ওপর। শুকনো একটা ঢোক আপনা আপনি নেমে গেল গলা বেয়ে। কম্পিত চোখের পাতা নিষিদ্ধ একটা জায়গা থেকে সরিয়ে নিল রাত্রি। নিভ্রান অনুরোধ করল, আসুন না রাত, একবার অন্তত এভাবে ভিজে দেখুন, খারাপ লাগলে আর কখনো বলবো না। বলে নিজের ভেজা হাতটা রাত্রির হাতের মুঠোয় টেনে নিল। ঠোঁট কামড়ে ধরল রাত্রি। নিজের সাথে হার মেনে নেমে এলো নিভ্রানের হাত ধরে। বৃষ্টি যেন এই রূপবতীর অপেক্ষাতেই ছিল। তার দেখা পেতে সে তেজ বাড়িয়ে দিল। শুরু হলো ভারী বর্ষণ। সারা গা সেই পানির আলিঙ্গনে কুকড়ে গেলেও ভারী জাতাকলে পিষ্ট হওয়া রাত্রির সুপ্ত চঞ্চল মনটা জেগে উঠল খুব নির্ভীতে। দু হাতের আজলা সামনের দিকে মেলে বৃষ্টির পানি মুঠোবন্দি করতে করতে ধীর গতিতে চোখ বুঝল সে। নিভ্রান চেয়ে রইল এক দৃষ্টি। মনে হচ্ছে এই অপরূপ দৃশ্যটা প্রাণ ভরে দেখতে না পারলে হয়তো তার পুরো জীবনটাই ব্যর্থতার কাতরে সামিল হতো। রাত্রি যখন চোখ খুলল তখন নিভ্রান শটাং হয়ে শুয়ে আছে পিচঢালা রাস্তায়। চোখ দুটো একাধারে নিবদ্ধ ভেজা গায়ে। স্পষ্ট হয়ে ওঠা রাত্রির মেয়েলি দেহের গড়নে। বৃষ্টির অবিশ্রাম আঘাতও সেই চোখ জোড়া বন্ধ করাতে পারছে না। রাত্রি খেয়াল করল না সেই চাহনি। পড়লে হয়তো লজ্জায় মুছড়ে যেতে 2 মিনিটও লাগতো না। নিভ্রানকে এইভাবে শুয়ে থাকতে দেখে চোখ মুখ বিশ্রীভাবে কুঁচকে ফেলল সে। তাড়া দিল, এমা, এভাবে কেউ শুয়ে পড়ে নাকি? উঠুন, ময়লা লাগবে গায়ে। কপালে রাখা হাতটা সরালো নিভ্রান। আরও একটুক্ষণ রাত্রিকে অন্য চোখে দেখে নিয়ে আচমকাই তার হাতে সজোরে টান দিল। বেসামাল হয়ে ধপ করে নিভ্রানের পাশ ঘেঁষে বসে পড়ল রাত্রি। কিছু বলার আগেই নিভ্রান মোহাচ্ছন্ন গতিতে হাতের উল্টো পিঠ দিয়ে আলতো স্পর্শে ছুঁয়ে দিল গলার পাশটা। কেঁপে উঠল রাত্রি। কম্পমান ঠোঁটজোড়া একটার সাথে আরেকটা লেগে গিয়ে দ্বিগুণ হারে কম্পিত হতে লাগলো। নিভ্রান আবারও টান দিল। এক হাতের তালু রাস্তায় মেলে সেই তালুর ওপর রাত্রি মাথাটা সযত্নে রাখল। রাত্রি আচমকায় নিস্তব্ধ। এ কি স্বর্গীয় সুখ! ওপরে খোলা আকাশ, মাঝ রাস্তায় শুয়ে থাকা, সাথে মাথার পিছে এক ভরসা পূর্ণ হাত। আর কি চাই? চোখ বন্ধ করুন, একটু নিঃশব্দে অনুভব করুন এই মাতাল শব্দ, কাঁচামাটির গন্ধ, প্রকৃতির জলছন্দ। আপনি প্রেমে পড়তে বাধ্য রাত। নিভ্রানের জোরালো কণ্ঠ। রাত্রি চোখ বুঝল। মুখের ওপর সরাসরি পানি পড়ছে। নিঃশ্বাস নিতে একটু কষ্ট হওয়ায় মাথাটা কাত করে ফেলল সে। নিভ্রান আচমকা প্রশ্ন করল, আপনি কখনো কাউকে ভালোবাসেননি? রাত্রি সময় নিল। অতঃপর গলায় স্বপ্নবিলাসী ভাব নিয়ে মিষ্টি স্বরে বলল, এখন অবধি না, তবে বাসবো। আমি পবিত্রভাবে যেই মানুষটার হব তাকে নিজের সবটা দিয়ে ভালোবাসবো। প্রেমের গন্ধে পরিপূর্ণ সতেজ প্রকৃতি। নিভ্রান রাত্রির উপর ঝুঁকে গেল। আঙুলের ভাঁজে আঙুল গলিয়ে নরম হাতটা চেপে ধরল রাস্তার সাথে। চমকে চোখ মেলল রাত্রি। ঘাড় সোজা করে তাকালো। এখন আর বৃষ্টির ফোঁটা তাকে ছুঁতে পারছে না। নিভ্রানের মুখ তার মুখ বরাবর। রাত্রির বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। ঘন থেকে ঘন হয়ে আসছে শ্বাস প্রশ্বাস। নিভ্রান আরো ঘনিষ্ঠে আসলো। রাত্রির কাঁধের পাশটায় উত্তপ্ত নিঃশ্বাসের বহর ছিটিয়ে দিতে দিতে ফিসফিসিয়ে বলল, এই বৃষ্টির সাক্ষী রইল, আপনি শুধু আমার হবেন রাত। রাত্রির সর্বাঙ্গ যেন সদ্য ছুঁয়ে দেওয়া লজ্জাবতী গাছের পাতার নাই নুয়ে পড়ল। শরীরে এক অদ্ভুত শিহরণের শীতল বিচরণ। বুকটা কাঁপছে। বুকের ভেতর থাকা মনটা কাঁপছে। নিভ্রানের চুলে আটকে থাকা পানির ফোঁটা টুপ করে পাপড়ির ওপর পড়ল।
চোখের পাতা ঝাপসা হয়ে বন্ধ হয়ে গেল। কোন বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা নোনতা জল। বৃষ্টির পানির সাথে মিলিয়ে যাওয়ায় তা আলাদা করা গেল না। দু চোখ বন্ধ অবস্থায় রাত্রি চরম কাতরতা নিয়ে প্রার্থনা করে উঠল, তাই যেন হয়, আমি যেন শুধু আপনারই হই। নিভ্রানের চোখে বেগতিক নিমগ্নতা। কাঁধের পাশ দিয়ে রাস্তায় ছড়িয়ে পড়ছে রাত্রির ভেজা চুল। সেই চুলের একদম কাছে নাক দিয়ে লম্বা শ্বাস নেওয়া মাত্রই ছন্নছাড়া রাজবাড়ি কণ্ঠে স্বগোক্তি করল সে, আপনি আপনি কি মাখেন রাত এতটা? কণ্ঠ নিভিয়ে আসে আসক্তের মতো। আবারও গন্ধ নেয় সে, যেন সেখানে কোনো নেশাদ্রব্য লুকায়িত আছে। রাত্রি কুঁকড়ে যায়। লোকটা কি করছে? হুঁশে নেই নাকি? হাতটাও রাস্তার সাথে এত চাপ দিয়ে ধরেছে যা তার পক্ষে ছাড়ানো প্রায় অসম্ভব। তবু চেষ্টা করে সে। হাতের বাঁধনে নাড়াচাড়া হতেই কাঁধ থেকে মাথা তুলে চোখে চোখ রাখে নিফরান। কিছু সময় খুব একান্তে অতিবাহিত হয়। চোখে চোখে নীরব কথোপকথন শেষে রাত্রি দৃষ্টি নামিয়ে বলে, করুন। নিভ্রানের নিষ্পলক দৃষ্টি রাত্রির ভিজে ওঠা পাতলা ঠোঁটের দিকে। হাতের চাপটা আরও দৃঢ় করে আচ্ছন্নের মতো বলির আওড়ায় সে। আর একটু দেখি। বৃষ্টির গতি কমে আসার ভাব নেই। আকাশ যেন তার সব মেঘ আজই উজাড় করে দেবে পৃথিবীতে। রাত্রি উসখুস করল। বন্ধনমুক্ত থাকা অপর পাশের হাতটা নিভ্রানের পিঠ থেকে সরিয়ে নিল। নিভ্রানের চুল উল্টো হয়ে থাকার কারণে কপালের ওপর এসে পড়েছে। হাতের পাশ আঙুলে ডুবিয়ে সেই চুলগুলো খুব যত্নে গুছিয়ে দিতে দিতে সে বলল, আর কত দেখবেন? এভাবে ভিজতে থাকলে অসুস্থ হয়ে পড়বেন তো। আপনিও তো ভিজছেন, আপনি অসুস্থ হবেন না? রাত্রি হাসল। তার অর্ধাংশে এক বিন্দু পানি পড়তে দিচ্ছে না লোকটার সুঠাম দেহ। তার ছোট্ট শরীরটা চাপা পড়ে গেছে দেহতলে। এক নজর সেদিকে চোখ বুলিয়ে সে ফিচেল গলায় বলল, আপনি ভিজতে দিচ্ছেন কই? দিচ্ছি না তাই না? বলে সরু চোখে তাকালো নিভ্রান। রাত্রি চেপে রাখা হাতটা ছেড়ে দিয়ে নিজের বরফ শীতল হাতের ছোঁয়া রাত্রির কপাল থেকে নামাতে নামাতে গলা ছাড়িয়ে ঘাড়ে গলিয়ে দিল। রাত্রির কি যেন হলো। কাপা কাপা কণ্ঠে সে বলল, সরুন না। নিভ্রান ম্লান হাসল। চোখ ঘুরিয়ে ছোট্ট একটা শ্বাস ফেলে রাত্রিকে ছেড়ে দিয়ে আবারও শটাং হয়ে শুয়ে পড়ল রাস্তায়। পর মুহূর্তেই রাত্রির এক হাত টেনে চেপে ধরল বুকের মাঝখানে। রাত্রি মানা করতে পারল না। চুপটি করে লোকটার বুকের স্পন্দনগুলো গুনতে থাকলো মনোযোগী ভঙ্গিতে। অনেকটা সময় কেটে গেছে হয়তোবা। যখন ধ্যান ভাঙল তখন রাতের আধার অনেকটা ঘনিয়ে এসেছে। চারিপাশে নিস্তব্ধ তারা প্রহর বাড়াচ্ছে। বৃষ্টির গতি এখন একটু নিস্তেজ। গাছপালায় চোখ বুলিয়ে ঘাড় কাত করে পাশে তাকালো রাত্রি। কি আশ্চর্য, লোকটা এখনও একই দৃষ্টিতে তার দিকে চেয়ে রয়েছে। চোখের ভাষাটা তখনকার মতোই খুব ভিন্ন। মুগ্ধতাদের ভিড় জমেছে চোখের কোল জুড়ে। চট করে উঠে বসলো রাত্রি। জর্জেট কাপড়ের হালকা গোলাপি জামা ভিজে সবই স্পষ্ট দৃশ্যমান। তৎক্ষণাৎ দৃষ্টি সংযত করল নিভ্রান। তার এভাবে তাকিয়ে থাকা মেয়েটাকে অস্বস্তিতে ফেলবে। রাত্রি রাস্তায় লেপ্টে থাকা ওড়না সামনে নিতে নিতে বলল, আপনি বাড়ি ফিরবেন না? নিভ্রান উঠে বসলো। ইচ্ছে যে করছে না। তবে আমাকে পৌঁছে দিন, তারপর আবার এসে যতক্ষণ ইচ্ছে পূরণ করেন। এখন উঠুন তো জলদি। নিভ্রান চুল ঝাড়ল, শার্টের হাতা গুটিয়ে কলার ঠিক করে চাপা গলায় বলল, আপনি জানেন এখন কটা বাজে? কাটায় কাটায় রাত 12টা। কণ্ঠে অপরাধী ভাব। সত্যি বলতে সে নিজেই বোঝেনি এত সময় কখন পার হলো। রাত্রিকে দেখতে দেখতে আর কোনো কিছুরই খেয়াল ছিল না। মাত্র ঘড়ি দেখল। নয়তো সে কখনোই রাত্রিকে এমন পরিস্থিতির সম্মুখীন করত না। রাত্রি উঠে দাঁড়াচ্ছিল। কথাটা কানে যেতে যেন মুখ তুবড়ে হোঁচট খেল সে। অবিশ্বাস্য ভঙ্গিতে দ্রুত ঝুঁকে নিভ্রানের হাত টেনে ঘড়ি দেখল। সত্যি 12টা বাজে। এত সময় কখন কাটলো? মাথাটা চিন্তায় অস্থির হয়ে উঠছে। এই সময় বাড়ি ফেরা মানে কলঙ্কের দাগ নিজে হাতে গায়ে ছুঁয়ে দেওয়া। কি করবে ভাবতে ভাবতে সে অস্থির কণ্ঠে বলল, এখন কি করব? আমি কিভাবে ফিরবো? কণ্ঠ ধরে গেল, কান্না কান্না হয়ে এলো মুখশ্রী। নিভ্রান চট করে উঠে দাঁড়ালো। মাথায় হাত রেখে অভয় দিয়ে বলল, আহা, কাঁদবেন না রাত, আমার বাসায় চলুন। বিশ্বাস করুন আপনি নিরাপদে থাকবেন। আমি আপনাকে বিশ্বাস করি। তবে এত আপত্তি কেন? আপনি বুঝতে পারছেন না? অসহায়ত্ব জেঁকে ধরেছে রাত্রির কণ্ঠস্বর। বুঝতে চাইছি না। আপনি চলুন তো। এখনো কাঁপছেন, ঠান্ডা লেগে যাবে। কিন্তু বলে 2 মিনিট ভাবল রাত্রি। তার পক্ষে সম্ভব না
বাইরে পুরো রাত কাটিয়ে দেওয়া, আর বাসায় ফেরাটা তো আরও অসম্ভব। বাড়ির চৌকাঠটা এখন ধারালো ফলার মতো, সেটা মারাতে হলে পাকে ক্ষতবিক্ষত করতে হবে, আর সেই আঘাতের দাগ বয়ে বেড়াতে হবে সারা জীবন। তিক্ত শ্বাস ফেলল সে। একেবারে উপায়ন্তর না পেয়ে নিচু গলায় বলল, আচ্ছা চলুন। সাজানো গোছানো ছিমছাম পরিবেশের বিশাল ফ্ল্যাট। আগাগোড়ায় যেন সাদাই মোড়ানো, বড় বড় সোফা, দেওয়ালের রং, মেঝের টাইলস, এমনকি পর্দাগুলো সাদা। পায়ের জুতো খুলতে খুলতে ভ্রু কোঁচকাল রাত্রি। ড্রয়িং রুমের এপাশ থেকে ওপাশে নজর বোলাতে বোলাতে বলল, আপনার একা থাকার জন্য এত বড় ফ্ল্যাট লাগে নাকি? ছোটখাটো একটা নিলেই তো পারেন। টাকা আছে বলেই খরচ করতে হবে এমন তো কোনো কথা নেই। নিভ্রান মুচকি এসে বলল, সব সময় তো আর একা থাকবো না, এক সময় তো পাশের মানুষটারও থাকতে হবে সাথে। রাত্রি থতমতো খেলেও দমে গেল না, বলল, সে যাই হোক, দুজন মানুষের জন্য এত বড় জায়গার দরকার নেই। বাচ্চা কাচ্চা হলে তারাও থাকবে। নিভ্রানের দুষ্টু গলা। রাত্রি ছি বলে কপাল কোঁচকাল, তারপর তেজি গলায় বলল, আপনি আপনার বাবা মা ভাই বোনদের সঙ্গে নিয়ে থাকলেই তো পারেন। নিভ্রানের মুখের ভাবভঙ্গি বদলে গেল, তবুও রাত্রির সাথে রাগ দেখালো না সে। প্রসঙ্গ এড়িয়ে স্বাভাবিক গলায় বলল, আপনি আসুন, এতক্ষণ ধরে ভিজে আছেন, কাপড় পাল্টে শাওয়ার নিন। আমি কি পরবো? রাত্রি চিন্তিত গলা। নিভ্রানকে একেবারে চিন্তামুক্ত দেখালো। পাশের একটা রুমের দরজা খুলতে খুলতে সে বলল, মা আসে মাঝে মাঝে, দু একদিন থাকে, শাড়ি টাড়ি বোধহয় রাখা আছে, এই ঘরে একটা বের করে দিচ্ছি, আসুন। রাত্রি গুটি গুটি পায়ে রুমে ঢুকলো। নিভ্রান লাইট জ্বেলে আলমারির পাল্লা খুলতেই হ্যাঙ্গারে ঝোলানো শাড়িগুলো চোখে পড়ল। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে সেই জায়গা থেকে একটু সরে বলল, কোনটা পরবেন দেখুন। একটা দিলেই হবে। রাত্রির জড়সড় উত্তর। নিভ্রান যেন এই কথার অপেক্ষাতে ছিল। অনুমতি পেয়ে যেতেই খুঁটিয়ে খুঁটিয়ে শাড়িগুলো দেখে একটা সাদার মধ্যে সুতোর কাজ করা শাড়ি বের করলো সে। এটা মানাবে মেয়েটাকে। শাড়ির ভাঁজের ওপরেই ব্লাউজ রাখা। নিভ্রান কপালের ভাঁজ ফেলল। একবার রাত্রির দিকে চেয়ে কিছু একটা পরখ করে সে বলল, আপনি খুব চিকন, ব্লাউজ অনেক ঢিলে হবে। রাত্রি কাচুমুচু করলো, বিনীত স্বরে বলল, সমস্যা নেই, পড়তে পারলেই হলো। নিভ্রান তার হাতে শাড়ি দিয়ে নিজের রুমে নিয়ে গিয়ে বলল, ওই বাথরুমের গিজারটা নষ্ট, ঠিক করা হয়নি, আপনি এটাই যান, টাওয়েল ভেতরেই আছে, গরম পানি দিয়ে শাওয়ার নেবেন, নয়তো আবার জ্বর আসতে পারে। রাত্রি বাধ্য বেয়ের মতো মাথা নাড়িয়ে ঢুকে গেল। ভেতর থেকে দরজা আটকানোর শব্দে নিশ্চিন্ত হতে নিভ্রান নিজের জামা কাপড় নিয়ে পাশের রুমে চলে গেল। ঠান্ডা পানিতে গোসল করতে হবে, উপায় নেই। এভাবে এতক্ষণ থাকলে নির্ঘাত সর্দি লাগবে। রাত্রি যখন বেরোলো তখন নিভ্রান শাওয়ার শেষ করে বিছানায় বসে আছে, পাশে ফার্স্ট এড বক্স রাখা। রাত্রিকে বেরোতে দেখেই তাড়া দিল সে। আপনার ব্যান্ডেজ ভিজে গেছে না, নতুন করে বেঁধে নিন। নিভ্রানের উৎকণ্ঠায় আবারও মনটা প্রশান্তিময় হাওয়ায় ভরে উঠল রাত্রি। মুচকি হেসে সে বলল, আপনি অযথাই অত টেনশন করছেন। কাটাটা কিন্তু অত গভীর না। তখন রক্তটা একটু বেশি পড়েছে বলে মনে হচ্ছিল খুব লেগেছে। চুপ করুন তো, অল্প থেকে কত কিছু হয়ে যায় জানেন। রাত্রি নিজের অজান্তেই চমকে উঠল। নিভ্রানের কথাটা অন্যভাবে মস্তিষ্কে আঘাত করছে। আসলেই তো, অল্প থেকে তো অনেক কিছুই হয়ে যায়। ভাবনার মাঝে নিভ্রান তাকে টেনে বিছানায় বসিয়ে গজ তুলা বের করে হাতে ধরিয়ে দিল। অতঃপর রুম ত্যাগ করার জন্য উদ্যত হয়ে বলল, হয়ে গেলে ডাইনিংয়ে আসেন, ডিনারটা করে নেই। নিভ্রান তার কথা রেখেছে। ডিনার শেষ হতেই একেবারে নিরাপদে রাত্রিকে নিজের ঘরে শুইয়ে নিজে অন্য রুমে চলে গেছে। একবার ভালো করে তাকায়নি পর্যন্ত। এমন কোনো কথাও বলেনি যেটাই রাত্রি লজ্জায় পড়ে। যেন রাত্রির এ বাড়িতে থাকাটা খুব স্বাভাবিক। সকাল 7টা, অনবরত কলিং বেলের শব্দে ঘুম ভাঙল নিভ্রানের। আর মোড়া ভেঙে উঠল সে। এ সময় কে এইভাবে বেল বাজাচ্ছে? বুয়া তো আসে 9টার পর। দারোয়ান এমন করে বেল বাজানোর সাহস পাবে না। তবে হাই তুলে বিছানা ছাড়ল সে। গেটের দিকে যাওয়ার আগে একবার নিচের রুমের দরজাটা হালকা ফাঁক করে রাত্রিকে দেখে নিল। যাক, মেয়েটার ঘুম ভাঙেনি। সাদা ব্ল্যাঙ্কেটে মোড়ানো ঘুমন্ত অবস্থায় তাকে কোনো অপরূপ শুভ্রকন্যার চেয়ে কম লাগছে না। মনে হচ্ছে বিশাল আকাশের এক টুকরো সাদা মেঘ তার বিছানার মাঝখানে এসে লুটিয়ে পড়েছে। আনমনেই হাসল নিভ্রান। দরজাটা নিঃশব্দে বন্ধ করে আবারও পা বাড়ালো মেন গেটের দিকে। দরজা খুলে মায়ের হাস্যোজ্জ্বল মুখটা চোখের সামনে ভেসে উঠতেই আগাগোড়া অপ্রস্তুত হয়ে পড়ল নিভ্রানে। মা তো সবসময় তাকে জানিয়ে আসে, এমন হুটহাট করে পড়ে না কখনো, এমন হুটহাট করে এসে পড়ে না কখনো। আর আসলেও এত সকালে কেন? একবার নিজের রুমে দরজার দিকে পরখ করে নিয়ে মুখে জোরপূর্বক হাসি ফোটালো সে। বলল, মা তুমি? যাক, তোকে অবাক করে দিতে সফল হলাম। তবে
প্রসন্ন কণ্ঠে কথাটা বলে নাহিদা পাশে দাঁড়ানো ড্রাইভারকে তার ব্যাগটা ভেতরে রেখে দিতে বললেন। নিভ্রান নিঃসুপ, মাথায় ঘোলাটে অনুভূতিদের সমাবেশ বসেছে। ড্রাইভার চলে যেতেই সে দরজা লাগাতে লাগাতে বলল, আমাকে আগে জানালে না যে? নাহিদা ড্রয়িং রুমের বড় সোফায় গিয়ে বসলেন। ব্যাগ থেকে ছেলের জন্য নিজ হাতে রান্না করে আনা খাবারের বক্সগুলো কাচের টেবিল ভরে সাজাতে সাজাতে বললেন, তুই জানানোর সুযোগ দিয়েছিস? কতবার করে ফোন দিলাম রাতে, একবারও তো ধরলি না। খালি ব্যস্ততা আর ব্যস্ততা, মায়ের ফোনটা ধরারও সময় নেই। বিরক্ত মস্তিষ্কে মনে করার চেষ্টা করল নিভ্রান। কাল রাতে বাসায় আসার পরে ফোন নিজের রুমেই রেখেছিল। রাত্রি শোয়ার পর আর সেখানে যাওয়া হয়নি। তার মানে ফোনটা এখনো ওই রুমেই আছে, হয়তোবা সাইলেন্ট করা, সেই জন্য রাত্রি রিংটংয়ের আওয়াজ পায়নি। এত সকালে এলে যে? তোর বাবার গাড়ি লাগবে, সে নাকি কোন কাজে যাবে সারাদিনের জন্য, তাই আমি সকালেই চলে এলাম। একটু পর তো সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লে আর আসতে পারবো না। দীর্ঘশ্বাস ফেলল নিভ্রান। মাকে কি এখনই বলে দেবে বাসায় একটা মেয়ে আছে, নাকি রাত্রির ঘুম ভাঙাবে আগে? মনে মনে দোটানা নিয়ে ঘরের ভেতরে পা বাড়ালো সে। রাত্রি বেঘরে ঘুমোচ্ছে, যেন কতকাল পর এক পশলা শান্তির ঘুম এসে ধরা দিয়েছে চোখ দুটিতে। একটা পায়ের অনেকখানি বেরিয়ে আছে ব্ল্যাঙ্কেটের নিচ দিয়ে। হাঁটু থেকে গোড়ালির মাঝামাঝি অংশটা পর্যন্ত কাপড় নেই, শাড়ি উঠে গেছে। নিভ্রান এগিয়ে গিয়ে ব্ল্যাঙ্কেটটা নিচ পর্যন্ত নামিয়ে দিল। পায়ের পাতায় আলতো করে ছুঁয়ে দিতেই বুঝতে পারল মেয়েটার শরীর হিমের মতো ঠান্ডা হয়ে আছে, যেন কোনো মৃত মানুষ। চমকে উঠে দ্রুত এসির রিমোটটা নিয়ে তাপমাত্রা বাড়িয়ে দিল সে। এখন ঠান্ডা একটু কম লাগবে। ব্যালকনিতে ভেজা কামিজটা শুকাতে দিয়েছিল রাতে, এতক্ষণে শুকিয়ে গিয়েছে। নিভ্রান সেটা নিয়ে আস্তে আস্তে দরজা খোলার শব্দ হলো। অবিরাম চলতে থাকা হৃদস্পন্দনটা নিজের অজান্তেই একটুখানি বাধাপ্রাপ্ত হলো। বাবা তুই একটু ওগুলো। কথাটা মাঝপথে থেমে গেল। নাহিদার প্রসারিত হাসিটা সংকুচিত হতে হতে একটা সময় ঠোঁটের ভাঁজেই মিলিয়ে গেল। চোখজোড়া উপচে পড়া বিস্ময় আর অবিশ্বাস নিয়ে চেয়ে রইল বিছানার মাঝে ঘুমিয়ে থাকা মেয়েটার দিকে। সাইড টেবিলে রাখা নিভ্রানের ফোনের দিকে নজর পড়তেই সবটা পরিষ্কার হয়ে গেল। এই জন্যই তার ছেলে কাল রাতে ফোন ধরার সময়টাও পায়নি। তীব্র তাচ্ছিল্য নিয়ে সে বাজে ভঙ্গিতে বলল, তুই এত খারাপ হয়ে গেছিস নিভ্রান, ছি। মা, তুমি কিছু না জেনে উল্টাপাল্টা বলবা না। নিভ্রানের সরাসরি প্রতিবাদ। জানার কি আছে, এই মেয়েকে দেখি বোঝা যাচ্ছে এর সারাটা এখানেই ছিল। এর অর্থ কি অন্য কিছু দাঁড়ায়? নায়দার উচ্চস্বরে বলা কথাই ঘুম ভেঙে যায় রাত্রির। কিছু কিছু অনাকাঙ্ক্ষিত শব্দ কানে আসে, মাথা রীতিমতো ঘোরাচ্ছে। ধরফড়িয়ে উঠে বসে, হতবিহল বিমূঢ় চোখে চেয়ে থেকে ঘটনার অর্থোদ্ধার করার চেষ্টা করে। নিভ্রান ঢোক গেলে রাত কখনোই নিজের সম্পর্কে আজে বাজে মিথ্যা অভিযোগ মেনে নেবে না। মেয়েটা প্রবল আত্মসম্মানী। রাতে ঢিলেঢালা ব্লাউজ কাঁধ থেকে নেমে গেছে অনেকটা, শাড়ির আঁচল ঠিক নেই। নায়দা সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বুলিয়ে নাক ছিটকালেন। এই মেয়ের নোংরা গায়ে তার শাড়ি। মেজাজ আরও বিগড়ে গেল। রাত্রির দিকে চেয়ে সে তিরস্কার করে বললেন, ছি, নির্লজ্জ মেয়ে। রাত্রি সেই দৃষ্টি অনুসরণ করে দ্রুত কাপড় ঠিক করলো। নিভ্রান চটজলদি এগিয়ে গেল, হাতের কামিজটা রাত্রির দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনি জামা বদলে আসুন রাত, আমি দেখছি। রাত্রি দাঁতে দাঁত চেপে করুণ চোখে তাকালো। সেই চাহনি এক ঝাঁকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে নিভ্রানের দিকে। নিভ্রান দৃষ্টি সরালো, আলতো করে রাত্রির মাথার উপর হাত রেখে বলল, কিছু হয়নি, আমি সামলে নিব, আপনি এখন কিছু বলেন না। নাহিদা ঘৃণা ভরা চোখে চেয়ে রইল। তার ছেলে এতটা বদলে গেছে? আসলে ভুলটা তারই। ছেলে বিগত কয়েকটা বছর ধরে একা থাকছে, অথচ সে তেমন করে খোঁজ খবর রাখেনি। ছেলের প্রতি অগাধ বিশ্বাস ছিল, সে কোনো ভুল করবে না। ছেলের চরিত্র সম্পর্কে অবগত আছেন তিনি, কিন্তু আজ যে তা ভুল প্রমাণিত হয়ে গেল। মা, তুমি চলো আমার সাথে। নাহিদা তেতো কণ্ঠে বললেন। মায়ের থেকে এখন এই রাত কাটানোর মেয়ে তোর কাছে বেশি হয়ে গেল নিভ্রান। রাত কাটানোর মেয়ে শব্দগুলো যেন নিমেষে স্তব্ধ করে ফেলল রাত্রিকে। কি শুনছে এসব? মাথায় ভোঁতা যন্ত্রণা হচ্ছে। নিভ্রান জোরপূর্বক নাইদাকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। রাত্রি জামাকাপড় নিয়ে ঝড়ের গতিতে ওয়াশরুমে ঢুকলো। ড্রয়িং রুম ঠান্ডা, এসির বাতাস হু গতিতে বাড়ছে। নাইদা থমথমে চেহারায় বসে আছে। নিভ্রান তার পাশে বসলো কথা বলার জন্য। বলল, মা শোনো, ও কোনো। রাত্রি বেরিয়ে এলো ঠিক তখনই
পরনে কাল রাতের কামিজ, মাথায় সুন্দর করে ওড়না টানা। ফ্রেশ হতে বোধহয় 2 মিনিটও সময় নেয়নি মেয়েটা। চোখের সাদা অংশ গাঢ় লাল। নিভ্রাণ তপ্ত শ্বাস ফেলল, কণ্ঠে এলোমেলো ভাব। রাত, আপনি বসুন। মা আসলে ভুল বুঝাচ্ছে। কিছু ভুল বুঝিনি আমি। এই মেয়েটা রাত্রি তার মাঝেই গমগমে গলায় বলে উঠল, আমি বসতে চাচ্ছি না। আপনি কাল রাতটা থাকতে দিয়েছেন, সেজন্য অনেক ধন্যবাদ। আসছি। নিভ্রাণ উঠে দাঁড়ালো। দ্রুত রাত্রির পট আটকে বলল। রাত দেখুন। রাত্রি চোখ বন্ধ করলো, মাথা ঝুঁকিয়ে ফেললো। নায়েদার সেই হীন ভরা চাহনি সে নিতে পারছে না। নিজেকে সত্যিই খুব খুব নোংরা মনে হচ্ছে। প্রচণ্ড লজ্জা অপমানে নিজের ওড়না ছিঁড়ে দেওয়া আঁচলটা খামচে ধরে সে জোরালো গলায় বলল। দয়া করে যেতে দিন। রাত্রি বসেছে নায়েদার ঠিক মুখোমুখি। দেহভঙ্গি খুবই আটসাট, কঠিন দৃষ্টি মেঝের দিকে নিবদ্ধ। সেখানে আছে শুধুমাত্র নিভ্রাণের ধমকানিতে। সিঁড়ির নিচ পর্যন্ত নেমে যাওয়ার পরও লোকটা তাকে জোরপূর্বক ধমক দিয়ে নিয়ে এসেছে। নাহিদা ক্রমে ক্রমে অবাক হচ্ছেন মেয়েটার স্পর্ধা দেখে। চোখে মুখে বিন্দুমাত্র ভয়, লজ্জা, সংকোচ নেই, শুধুই একটা দৃঢ় কাঠিন্য ভাব। নিভ্রাণ বিরতিহীনভাবে সমস্ত ঘটনা প্রবাহ বলে যাচ্ছে। ভুল বোঝাবুঝি খুবই খারাপ জিনিস। একবার এক শিখা জ্বলতে শুরু করলে তা অন্তিম অংশটা পর্যন্ত পুড়িয়ে না দেওয়া পর্যন্ত থামে না। জ্বলে পুড়ে সব নিঃশেষ করে দেওয়ার পর শুধু ছাইগুলো অবশিষ্ট রেখে তবে বিদায় নেয়। তাছাড়া ঝামেলা তার মোটেও পছন্দ না। পারিবারিক কলহ বিবাদ থেকে দূরে থাকতে সে এখানে একা থাকে। সম্পূর্ণ কথা শেষ হতেই সে নাহিদার দিকে চেয়ে বলল। এখন বলো মা, তুমি যে রাতকে কিছু না জেনে এত বাজে কথা বলে দিলে তাকে উচিত বলো। তাছাড়া তুমি আমাকেই বা কিভাবে এক নিমিষে অবিশ্বাস করে ফেললে? রাতকে না হয় তুমি চিনতে না, ওর সম্পর্কে জানতে না, কিন্তু আমাকে তুমি এত নিচু কাজের যোগ্য বলে মনে করো? নাহিদা আমতা আমতা করলো কিছুক্ষণ। তার ছেলে মিথ্যা বলবে না, যা বলেছে সবই সত্যি। তবু কেন যেন মেয়েটাকে তার মনে ধরছে না। তার বড় ছেলের বউ হবে রূপে গুণে অনন্যা, লাজুক, নম্র, ভদ্র, অভিজাত বংশের মেয়ে। হ্যাঁ, মেয়েটা খুব রূপবতী, সুন্দরী, কিন্তু এই মেয়ের পারিবারিক পরিচয় তার খুব একটা মনে ধরেনি। একা থাকে, আর্থিক সমস্যা, বাসায় বাসায় পড়ানো, আরও কত কি। গলা ঝেড়ে তিনি বললেন। আচ্ছা ঠিক আছে, আমার তখন ওভাবে বলাটা উচিত হয়নি। আসলে তখন ওভাবে দেখে সবাই এটাই ভাববে, তাই না? কিন্তু বলে তিনি রাত্রির দিকে বাঁকা চোখে তাকালেন। রাত্রি তখন দাঁতে দাঁত চেপে এই মহিলার বচনভঙ্গি খেয়াল করছিল। তার যে বিন্দু মাত্র অনুশোচনা নেই নিজের বলা কথাগুলো নিয়ে, তার সহজেই বুঝে যাচ্ছে। বরং এই বাঁকা চাউনিতে সে বুঝে গেল মহিলা তাকে এখনও খুব একটা ভালো চোখে দেখছে না। আর কোনো কিন্তু কি থাকার কথা মা? নিভ্রাণের আগ্রাসী উত্তর। মায়ের এহনো কথাবার্তা তার পছন্দ হচ্ছে না। সে জানে তার মায়ের স্বভাব কেমন। অতটাও স্বচ্ছ মস্তিষ্কের নন তিনি। না, বলছিলাম তোমার মাঝে মেয়েকে এভাবে একা রেখে। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আন্টি। পাথর গলায় কথাটা বলে নিভ্রাণের দিকে তাকালো রাত্রি। উঠে দাঁড়িয়ে বলল। আমার দেরি হয়ে যাচ্ছে, ভার্সিটিতে যেতে হবে। আপনার কথাবার্তা শেষ হলে আমি বেরোতে চাচ্ছি। চলুন আমি পৌঁছে দেই। রাত্রি না তাকিয়েই বলল। না ধন্যবাদ, আমি একাই পারবো। নিভ্রাণ ব্যথিত নহিনে তাকালো। এই তো কটা দিন যাবৎ তার সাথে আসা যাওয়া নিয়ে রাত্রি একবার আপত্তি করতো না, তবে আজ কেন এই রূঢ় স্বর? রাত্রি চলে গেল, নিভ্রাণ আর আটকালো না। রাস্তার ধার ধরে হাঁটছে রাত্রি। এখন বাসায় গিয়ে জামা কাপড় বদলে নতুন করে কয়েকটা বই ব্যাগে নিয়ে তারপর ভার্সিটিতে যেতে হবে। আজকে 2টো ক্লাস খুব ইম্পর্টেন্ট। সামনেই ফাইনাল ইয়ারের পরীক্ষা। সেটা ভালো করে পাশ করে বেরিয়ে গেলেই একটা চাকরি খুঁজবে। এই টিউশনি করে আর কতদিন? মাকে মামার বাসা থেকে আনতে হবে যে করেই হোক। মা যে বিনে পয়সায় মামার বাড়িতে থাকে, এই নিয়েও যে কত সমস্যা মামির। অবাক হয় রাত্রি, নিজেরই তো বোন, একটু থাকলে কি হয়? অথচ বাবা মারা যাওয়ার আগে মামাকে কত যত্ন আত্তি করতো। মামার ব্যবসা দাঁড় করিয়ে দিল নিজের টাকা দিয়ে। মার কাছে মামা যখন টাকা চাইতো তখনই মা দিয়ে দিত। অথচ লোকটা এখন এই বোনকে কতটুকু কথা শোনায়। মামার কথা মনে আসতেই একটা ঘৃণা ভরা শ্বাস ছাড়ল রাত্রি। বয়সটা তুলনামূলক কম হলেও দুনিয়া কম দেখেনি সে। নিজের ভাষা কঠিন থেকে নরম হয়ে যায় হঠাৎই। বাসার কাছাকাছি এসে পড়েছে। সেই কদম গাছটা আজও ফুলে ফুলে আচ্ছাদিত। কাল রাতের ঝড়ে কয়েকটা আবার রাস্তায় পড়ে কাদা পানিতে গড়াগড়ি খাচ্ছে। মনটা খারাপ হয়ে গেল। নিভ্রাণ সাথে থাকলে নিশ্চয়ই 2টো কদম ছিঁড়ে হাতে ধরিয়ে দিত, বলতো ধরুন, আরও দিচ্ছি।
আর সে লাজুক গলায় উঠতে দিত, আর লাগবে না। খুব সন্তর্পণে চোখের কোণে আসা পানির ফোঁটাটাকে মুছে ফেলল রাত্রি। অতি প্রিয় কদম গাছটা হঠাৎই অপ্রিয় হয়ে উঠল। ষষ্ঠ ইন্দ্রিয়ের সাহায্যে বেশ বুঝতে পারছে